নির্বাচনী জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতায় আপত্তি বিএনপির, পুনর্বিবেচনা করতে সরকারকে চিঠি দেবে দলটি। ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, দেশি বিদেশি কোনো চাপও নেই, উপদেষ্টাদের পদত্যাগ করা না করা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিস্তা প্রকল্পে আর নয় চীনের প্রতীক্ষা, নিজস্ব অর্থে কাজ করা তাগিদ, ভূ রাজনৈতিক কারণে কাটছে না অনিশ্চয়তা, মত বিশ্লেষকদের। তিক্ত অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয় দফায় লিবিয়া থেকে ফিরবেন ৩০৯ জন, আরও ৩০০-রও বেশি ভুক্তভোগীকে ফেরত আনার চেষ্টা চলছে। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা মেয়ে মৃত্যু, ৩ জেলা সড়কের ঝরল আরও ৬ প্রাণ। রাজধানীর সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে, ডিম ও দেশি মুরগির দরও বাড়তি, সবজি সরবরাহ বাড়লেও দামে নেই স্বস্তি। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথী। নির্বাচনী জোটে গেলেও দলীয় প্রতীকে ভোটে লড়তে হবে আরপিও সংশোধনীর এমন বিধান নিয়ে আপত্তি জানাচ্ছে বিএনপি। এতে জোট দলগুলো জোটবদ্ধ হয়ে নিরুৎসাহিত হয়ে হবে বলে মত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বিষয়টি পুনর্বিবেচনা করে সরকারকে চিঠি পাঠাবে তার দল। রাজধানী গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি জানান, এই মাসে ২০০ আসনে বিএনপি একক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে। যারা রাজনৈতিক দল হিসাবে আকারে ছোট, তারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চায় যাতে কিছু সিট তারা জিততে পারে। তো সেই বিধানটা সবাই সমর্থন করেছে। এটা পরিবর্তনের জন্য আমাদের কোনো সম্মতি ছিল না। যে সমস্ত সংশোধনী এসছে তাদের অধিকাংশের সাথে আমরা একমত, কিন্তু এই বিষয়টা, প্রতীকের বিষয়টা, জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। তিস্তা প্রকল্প নিয়ে চীনের অর্থায়নের দিকে তাকিয়ে না থেকে নিজেদের অর্থে এখনই কাজ শুরু করার দাবি নদীপাড়ের মানুষের। নকশা ও আর্থিক চুক্তি না হওয়া এই প্রকল্প নিয়ে তাদের প্রশ্ন, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল হলে জানুয়ারিতে প্রকল্পের উদ্বোধন হবে কিভাবে? এটি নিছক রাজনৈতিক প্রতিশ্রুতি মাত্র। আর বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় প্রস্তুতির অভাব ও ভূ রাজনৈতিক কারণে অনিশ্চয়তা কাটছে না তিস্তা মহাপরিকল্পনার। নানা সংকট, অস্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর টানাপোড়েনের মাঝে তিস্তা প্রকল্প এখন জাতীয় ইস্যু। উত্তরের কোটি মানুষের বহুল আকাঙ্ক্ষিত প্রকল্পটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ এগিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে চীনের কাছে পাঠানো ৬,৭০০ কোটি টাকার ঋণ আবেদনে মিলেছে ইতিবাচক সাড়া। ফলে জানুয়ারিতে প্রকল্প উদ্বোধনের আশা পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। ১২,০০০ কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগ বড় বিষয় নয়, বরং নানা সমীকরণ জটিলতায় পড়া তিস্তা প্রকল্প রাজনৈতিক সরকার ছাড়া বাস্তবায়ন অসম্ভব। উপদেষ্টা বলেছেন আগামী জানুয়ারির মধ্যে কাজ হবে, আমি মনে করি না। ইয়ারলং নদীতে পৃথিবীর সবচেয়ে বড় প্রজেক্টটা চীন করছে, তো এটার কারণে ভারতের সাথে চীনের কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে। রাজনৈতিক সরকার ছাড়া এত বড় প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব না, এটা তো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গবেষকরা বলছেন, প্রয়োজন হলে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে জাতীয় সঞ্চয়পত্রের মতো তিস্তা বন্ড চালু করা যেতে পারে। তবুও চীনের ঋণে বিলম্ব না করে আপাতত দেশীয় অর্থে কাজ শুরু করা জরুরি। ১,১২০০ কোটি টাকা করে প্রতি বছর দিয়ে এই প্রকল্প এখানে শুরু করা খুবই সহজ। সরকারেরও যে সক্ষমতা আছে, এই টাকা দিয়ে তিস্তার মতো একটা নদীর দুই পারের এই প্রকল্প আর খনন করা, এটি কঠিন কোনো কাজই নয়। অর্থ বরাদ্দ রেখেছে নিজের টাকা। এই প্রকল্পের উদ্বোধন এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী শিডিউল ঘোষণার আগেই করতে হবে। এদিকে প্রকল্পটি নিয়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আস্থা রাখতে পারছে না বিএনপি। আন্তর্দেশীয় নদীটির পানি চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘ সময় ধরে নানা কর্মসূচি পালন করছে দলটি। একই পরামর্শ তাদেরও। সামান্য ২-৩ মাসের জন্য কেন টেন্ডার দিচ্ছে, কেন অর্থ অপচয় করছে? সরকারের এই কথাটাকে আমরা বিশ্বাসে আনতে পারছি না। যদিও তারা বলে যে পাওয়ার চায় না, এটার নকশা তৈরি করেছে, তারা প্রস্তুত রয়েছে, তারা মুখিয়ে আছে, তো তাদের সে ধরনের তো কোনো কার্যক্রম ফিল্ড লেভেলে আমাদের কাছে চোখে পড়ে না।
2 ধাপে 10 বছরে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা, যার খরচ ধরা হয়েছে 12,000 কোটি টাকা। প্রথম ধাপে 9,150 কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে চীন থেকে ঋণ নেওয়া হবে 6,700 কোটি, আর বাকিটা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। যমুনা রেল সেতুর পিলারের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে ওই ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যমুনা রেল সেতুর নিচ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার, যুক্ত হচ্ছে তার সাথে। সোহেল, জানাবেন যে পিলারের ফাটলের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, এবং উদ্বোধনের আগেই এরকম ফাটলগুলো দেখা দিয়েছে, কি বলছে কর্তৃপক্ষ? যেটি কর্তৃপক্ষ বলছিল, আপনি যেমনটা দেখাচ্ছিলেন যে এটি কোনো খুব গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আমরা আমার পিছনেই দেখাতে পারি অন্তত পক্ষে 16টা যে পিলার রয়েছে এবং মূল কাঠামো যেটি রয়েছে, সেই মূল কাঠামোতে যে ফাটল দেখা দিয়েছে, আমাদের ক্যামেরার দৃষ্টিতে যদি সেটি দেখানো যায়, সেই ফাটল কিন্তু মাকড়সার জালের মতো মূল অবকাঠামোতে এবং ছড়ানো ছিটানো রয়েছে, এবং প্রত্যেকটাতেই তারা আঠা দিয়ে সেগুলোকে মেরামত করার চেষ্টা করছে। এবং একই সাথে কিন্তু একটি না, দুপাশেই একই ধরনের ভয়াবহ ফাটলের আমরা দেখেছি শুরু থেকে, একদম পশ্চিম প্রান্ত থেকে আমরা এরকম 16টি পিলারের মধ্যে ফাটল দিয়ে দেখা দিয়েছে, এবং ফাটলগুলি ক্রমেই আকার বড় হচ্ছে এবং প্রশস্ত হচ্ছে। যার পরে এই পাশেও যদি আপনাকে একইভাবে যদি দেখাতে পারি যে এই যে কার্যক্রম, তারা যেটি বলছেন যে আঠা দিয়ে মেরামত করা হবে, কিন্তু সেখানেই আমরা দেখেছি যে এই ফাটলগুলিতে অলরেডি তারা এখন পর্যন্ত আঠা দিয়েছেন। আঠা দেওয়ার ফলে আঠা দিয়ে সেগুলিকে পলিশ করা হচ্ছে। বেশ কিছু পশ্চিম প্রান্তের এরকম বেশ কিছু পিলার আমরা দেখেছি যে আঠা দিয়ে তারা পলিশ করেছেন। আমরা যেমনটি এই একটু আগে দেখালাম, এই প্রান্তের এই একইভাবে বিপরীত পাশেও আমরা দেখাচ্ছি যে প্রত্যেকটা পিলারের মধ্যেই অসংখ্য ফাটল, এবং মূল অবকাঠামো যেটি রয়েছে সেই মূল অবকাঠামোর মধ্যেই ফাটল দেখা দিয়েছে, এবং ফাটলগুলি কোনোটাই ছোট ছোট ফাটল নয় এবং বড় বড় ফাটল। এবং এই সব ফাটলকে এই কর্তৃপক্ষ যেটিকে গুজব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমরা আমাদের দৃষ্টিগোচরে যা এসেছে প্রায় 16টি পিলারের মধ্যে যে মাকড়সার জালের মতো বড় বড় ফাটল দেখা দিয়েছে, এবং যেটি একদম যার উপরে বসেছে, যে স্প্যানটির উপরে বা মূল যে কংক্রিটের অবকাঠামোর মধ্যে বসেছে, যে ডানাটির উপরে বসেছে, তার যে একদম ভঙ্গুর, ভেঙে গেলে যেমন গ্লাস বা অন্য কিছু যদি ভেঙে যায় ভঙ্গুরতার যে দেখা দেয়, তেমনই কিন্তু ফাটল দেখা দিয়েছে। একে একে প্রায় আমরা 16টির মতো পিলার গুনতে পেরেছি, যে 16টি পিলারের দুপাশেই এই ধরনের ভয়াবহ যে নির্মাণ ত্রুটি বলি বা যে ধরনের ফাটল আমরা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, আপনারা ক্যামেরার দৃষ্টিতেও সেটি আমরা দেখতে পাচ্ছেন। যেহেতু এই সেতুটি একেবারেই অত্যাধুনিক সেতু, এবং কর্তৃপক্ষ বলছে যে এই ফাটলগুলি তারা পরবর্তীতে মেরামত করবেন বা আঠা দিয়ে সেটি তারা মেরামত করবেন। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে যেটি দেখলাম যে কর্তৃপক্ষ এই বিষয়টি অনেক আগেই অবগত, এবং তারা এটি আঠা দিয়ে পর্যায়ক্রমে একে একে আঠা দিয়ে তারা পশ্চিম থেকে পূর্ব প্রান্তের দিকে যাচ্ছে। তার মানে প্রতিদিনই কিন্তু এই সেতুতে একের পর একটি যে পিলার সেটি হচ্ছে এরকম ভাবে যে ফাটলের আক্রান্ত হচ্ছে, এবং কর্তৃপক্ষ সেটিকে আঠা দিয়ে সেভাবে মেরামত করার চেষ্টা করছে। কর্তৃপক্ষ যেটিকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইসলামের অবমাননা, ধর্ষণ, অপহরণ, হত্যাসহ দেশবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ সময় ইসকনকে উগ্র হিন্দুত্ববাদ ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দ্রুত বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তারা। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন সহ কয়েকটি সংগঠন। গাজীপুরে ধর্ষণ ও মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা এবং চট্টগ্রামে আলিফ হত্যার বিচার, ইসকনের পক্ষে পুলিশের পক্ষপাতমূলক আচরণে ক্ষমা চাওয়া সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। বক্তারা বলেন, ভারত ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এই ইসকন নামক হাসিনার দোসর ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসর বাংলাদেশে রেখে যাওয়া দালাল ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম বিদ্বেষ বিরোধী জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ শিকার ও সংশোধনের প্রস্তুতি নিতে হবে। এছাড়া ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
কাছে একটাই দাবি, ইসকনের নিষিদ্ধই চাই। ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েও। কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭৪, মেহেরপুর ২-এ। ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ আছি মেহেরপুর ২ আসনে এবং এটি সংসদীয় আসন ৭৪। আমরা আজ সারাদিন সিএসআরএম ডিবিসি ইলেকশন নিয়ে ছিলাম সংসদীয় ১ এবং ২ আসনে, এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক এবং প্রধান জেলা সমন্বয়কারী। আমরা তার সঙ্গে কথা বলবো। একটু জানতে চাই ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রয়েছেন তাদের মধ্যে আপনিও একজন। এইবারের আমরা যদি জানতে চাই যে মেহেরপুরে আপনার আসলে কী পরিকল্পনা রয়েছে যদি আপনি দল থেকে মনোনয়ন পান। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেল থেকে যা দেখছেন দর্শক মণ্ডল হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মেহেরপুর একটি সীমান্তবর্তী জেলা এবং সেখানে অনেক বেশি অনুন্নত। আপনারা দেখেছেন মেহেরপুরে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত নেই, মানুষের এখানকার অবকাঠামোগত উন্নয়ন একেবারেই অনেক কিছু হয়নি। আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধান দাবি, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই এনসিপি থেকে এই মেহেরপুরের জন্য আমি ১৩ দফা একটা কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে আমরা বলেছি আমাদের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং মেহেরপুরের মাটিতেই মেহেরপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে মাতৃ স্বাস্থ্যটাও নিশ্চিত করব আমরা। দ্বিতীয় বলেছি যে আমরা এখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে যুবকদেরকে আরও বেশি ট্রেন আপ করা, এফিসিয়েন্সি বৃদ্ধি করা, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। পাশাপাশি বলেছি মেহেরপুরে কৃষির অনেক কার্যক্রম হয়ে আছে, কিন্তু কৃষি বিপ্লব নেই। কৃষির যে জিনিসপত্র সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা নেই, এটা আমরা করতে চাই। আমরা বলেছি মেহেরপুরে ফলের একটা চমৎকার সুযোগ আছে, সবজির সুযোগ আছে, এই ফল এবং সবজিকে নিয়ে আমরা আগাতে চাই। পাশাপাশি আমাদের এই মেহেরপুরে যত জনবল আছে, যুবক আছে, যুবতীরা আছে, তাদেরকে আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট করে কীভাবে তাদেরকে আরেকটু কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। পাশাপাশি এখান থেকে অনেক মানুষ দেশের বাইরে যায় বিভিন্ন কাজ করার জন্য, কিন্তু তাদের স্কিলের অভাবে তারা ওখানে কি ওয়ার্কার হিসেবে কাজ করছে। একই ব্যক্তি অন্য জায়গার ব্যক্তি কাজ করছে যেই টাকাতে আমার এলাকার মানুষ তার চেয়ে অনেক কম টাকায় কাজ করছে, শুধুমাত্র স্কিলের অভাবে। আমরা তাদের স্কিল ডেভেলপমেন্টটা করতে চাই। তৃতীয় হচ্ছে আমাদের এখানকার যে অবকাঠামো রয়েছে, অবকাঠামোগত একটা উন্নয়ন করতে চাই, যে উন্নয়নটা আগামী ৫০ বছর পরে মানুষ স্মরণ করবে যে এনসিপির একজন এমপি হয়েছিলেন, যে তার নেতৃত্বে একটি চমৎকার সিস্টেম ডেভেলপ করে অবকাঠামো উন্নয়ন হয়েছে, সিস্টেমে করতে চাই। যদি জানতে চাই যে এখানে বিএনপি জামায়াতের মতো হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সেখানে এনসিপিকে কেন ভোট দিবে, কতটা সাড়া পাচ্ছেন আপনারা? আমরা সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো। কেন ভোট দিবে এই প্রশ্নটি একান্তই ব্যক্তিগত। আমার কাছে মনে হয় মানুষ পরিবর্তন চাই। দেখুন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই গাংনী উপজেলাতে একটি আসন, গাংনী এবং পৌরসভাকে নিয়ে, সেখানে আপনি জানেন যে টোটাল ভোটার যা আছে ২,৬২,০০০ মতো, তার মধ্যে প্রায় ৭০,০০০ প্লাস ফার্স্ট টাইম ভোটার। আমিও ফার্স্ট টাইম ভোটার। এই ফার্স্ট টাইম ভোটার যারা আছে তারা কিন্তু বিএনপিকে দেখেছে, জামাতকে দেখেছে, আওয়ামী লীগ এখন মাঠে নেই। তারা একটি পরিবর্তন চায়। তারা মনে করছে পরিবর্তনের যেই তরুণরা এই অভ্যুত্থান করেছে তাদের নেতৃত্বে যদি সরকার গঠন করা যায়, নেতৃত্বে যদি নতুন দল কাজ করতে পারে, তাহলে এই তরুণরা তাদের কথাতে কথা রাখবে। তরুণরা তাদের যেই মেধা, তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, এটা একটা যদি চমৎকার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই গাংনীকে সোনার সুন্দর গাংনী করা সম্ভব। আমরা বলছি গাংনীকে আমরা বাসযোগ্য নিরাপদ গাংনী করতে চাই। এখানে আমরা দেখেছি পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি, তার মানে নারীরা এখানে বেশি রয়েছেন। সেই ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার পরিকল্পনা কী? আমরা ইতিমধ্যেই বলেছি, আবারও বলছি, নারীদের জন্য আমরা কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা যত জায়গায় গিয়েছি এ পর্যন্ত প্রত্যেক নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালারা, চাচিরা আমাদেরকে খুবই স্নেহ দিয়ে দেখছেন। তাদের বক্তব্য হচ্ছে তোমরা এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, আমরা সাড়া পাচ্ছি। তাদেরকে আমরা চাই যে আমাদের এই মেহেরপুর গাংনীর নারীরা কিন্তু ঘরমুখো, ঘরের বাইরে আসতে চায় না। আমরা বলেছি আপনাদেরকে ঘরের বাইরে আসতে হবে। আপনাদের আমরা নারীর যে ক্ষমতায়ন, একই সঙ্গে নারীর যেই যোগ্যতা অনুযায়ী তার যে চাকরির নিশ্চয়তা, তার যেই কর্মসংস্থানের নিশ্চয়তা, এটা আমরা করতে চাই। পাশাপাশি নারীরা যেন ঘরকুনো হয়ে শুধুমাত্র পরিবার সামলানো না, আমাদের যে অর্থনীতিতে নারীদের যে অবদান রাখার সুযোগ আছে, এটা আমরা রাখতে চাই। নারীকে বিভিন্ন ধরনের আমরা কর্মসংস্থানমূলক কাজ, আমাদের বিভিন্ন প্রফেশনাল কাজে এঙ্গেজ করতে চাই, যার মাধ্যমে নারীর যে অংশগ্রহণটা শুধুমাত্র ভোটেই না, বরং আমাদের অর্থনীতি, গাংনী উন্নয়ন প্রত্যেকটা ক্ষেত্রের জন্য কাজ করে, সেটা আমরা নিশ্চিত করব।
যে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনজেপির যুগ্ম সমন্বয়ক, এবং তিনি বলছিলেন যে তিনি আসলে যদি নির্বাচনে জয়ী হন বা মনোনয়ন পান তাহলে তার এলাকা নিয়ে তার ভাবনার কথা জানাচ্ছিলেন। এরপরে আমরা থাকবো ডিবিসি আজকে সারাদিন ছিলাম 1 আসনে এবং 2 আসনে, পরবর্তীতে আমরা আরও কোনো প্রার্থীর সঙ্গে যুক্ত হব। তিস্তা প্রকল্প নিয়ে চীনের অর্থায়নের দিকে তাকিয়ে না থেকে নিজেদের অর্থে এখনই কাজ শুরু করার দাবি নদী পাড়ের মানুষের। তিস্তা প্রকল্প নিয়ে আরও জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, আমাদের নির্বাচিত সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে তিস্তা ইস্যুটা হঠাৎ করে জাতীয় ইস্যুতে কিভাবে পরিণত হলো এবং এই তিস্তা পাড়ের মানুষের সাথে এই প্রকল্প কিভাবে জড়িত? সেটা আপনি দেখুন, বাংলাদেশের মোট জনসংখ্যার 8-এর 1 ভাগ জনগোষ্ঠী এই তিস্তা নদীর সাথে তাদের জীবন জীবিকা জড়িত। অর্থাৎ তিস্তাকে আমরা কিন্তু এখন আর নদী বলতে পারি না, ভারতের একটি নালায়, গজলডোবার একটি নালায় রূপ নিয়েছে। এই ছোট্ট একটা নালা বা নদীর সাথে প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা জড়িত। ফলে এই মানুষজন কিন্তু এখন তাদের অধিকার আদায়ের জন্য তারা গর্জে উঠেছে, ফুঁসে উঠেছে। ফলে ক্রমান্বয়ে আঞ্চলিক এই ইস্যুটি এখন জাতীয় ইস্যুতে রূপ নিয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে হিমালয়ের চিথামু হ্রদ থেকে নেমে আসা এই তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী জেলা থেকে শুরু হয়ে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার উপর দিয়ে বহমান হয়েছে, প্রবাহমান। এই প্রবাহমান নদীর উপরেই আমরা দেখেছি যে 1983 সালে যখন পানি চুক্তি হওয়ার একটি খসড়া একটি পানি চুক্তি হয়েছিল, সেটি কিন্তু কখনোই আলোর মুখ দেখেনি। এবং পরবর্তী সময়ে 2011 সালে ভারত সরকার যখন এসেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে এই পানি চুক্তিটি বন্ধ হয়ে যায়। ফলে ভারত একতরফা পানি প্রত্যাহার করে দেয়, নিয়ে উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দেয়। একদিকে যেমন বর্ষা মৌসুমে আমরা দেখি যে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে দুকুল ছাপিয়ে দেওয়া হয় রংপুর অঞ্চলের এই 5টি জেলার যে নদী অববাহিকার 2 কোটি মানুষ, সেই মানুষজন যেমন তারা যেমন প্লাবনে ভাঙনে একাকার হয়ে ওঠেন, অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে বা খরা মৌসুমে এই পানি প্রত্যাহার করে নিয়ে এই অঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া হয়। মানুষের এই যে দীর্ঘদিনের পানি চুক্তি না হওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভ নিয়ে তো তারা আন্দোলন করে আসছিলেনই, এরই মধ্যে যুক্ত হয়েছে এই নদী পলি জমে এর তলদেশ ভরাট হয়েছে। ফলে প্রত্যেক বছর ভাঙন প্লাবনে এই তিস্তা নদীতে 5 জেলার প্রায় 1 লাখ কোটি টাকা ক্ষতি হচ্ছে। মানুষের এই বিপুল যে ক্ষতি, বিপুল পরিমাণ ক্ষতি, এবং প্রতি বছর ভিখারির তালিকা লম্বা হওয়ার কারণে এই সমস্ত মানুষজন এখন তাদের অধিকার নিয়ে গর্জে উঠেছে। ফলে তিস্তা আন্দোলন নিয়ে একদিকে যেমন তিস্তা মহাপরিকল্পনা, অন্যদিকে তিস্তা পানি চুক্তি, এই দুই আন্দোলন নিয়ে আপনার কাছে জানতে চাই যে এই প্রকল্পের আসলে বর্তমানের অবস্থানটা কেমন? সেটা আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা নদী ব্যবস্থাপনা যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি 2016 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখায়, প্রতিশ্রুতি দেয়। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি তখন চীন সরকারের যে চীনের যে রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রিত যে সংস্থা রয়েছে পাওয়ার চায়না, তারা একটি সমীক্ষা করে। একইভাবে 2019 সালেও তারা আবারও একটি সমীক্ষা করে। এই 16 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের মানুষের কাছ থেকে ভোট নিয়েছে এবং তাদের প্রতিশ্রুতির সাথে প্রতারণা করেছে, স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভঙ্গ করেছে। পরবর্তী সময় আমরা যখন দেখেছি যে 2024 সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীনে গেলেন, চীনে যাওয়ার আগে তখন চীন থেকে ফিরে এসে তিনি বললেন যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত এবং চীন 2 দেশেই তারা বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু তারা চীনকে না দিয়ে ভারতকে এই প্রকল্প দেওয়া হবে। এর 22 দিন পরে কিন্তু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর তারা পুরনো পথেই আবার হাঁটা শুরু করে চীনের সাথে কথাবার্তা বলে প্রকল্পটি এগিয়ে নেয়। বর্তমানে এই প্রকল্পের যে অবস্থা, 19 সাল এবং 2016 সাল যে 2টি সমীক্ষা হয়েছিল, এই 2টি সমীক্ষায় কোনো সমীক্ষা পূর্ণাঙ্গ হয়নি। ফলে চীন সরকার বলেছে বা পাওয়ার চায়না বলেছে এই সমীক্ষা পূর্ণাঙ্গ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এরই মধ্যে বাংলাদেশ সরকার তারা একটি প্রকল্প নিয়েছে যেটি তিস্তা মহাপরিকল্পনা, প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছরে 2টি ধাপে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের যে ধাপ 5 বছরে, এটির ব্যয় হবে 9,150 কোটি টাকা। বাংলাদেশ সরকার চীন সরকারের কাছে 6,700 কোটি টাকা ঋণ চেয়ে একটি আবেদন করেছে। চীন সরকার ইতিবাচক সাড়া দিয়ে ইআরডিতে একটি চিঠি পাঠিয়েছে এবং পরিকল্পনা কমিশনও একটি চিঠি পাঠিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এখন এই যে বিশেষ করে এই 2 দেশের মধ্যে আর্থিক সমন্বয়ের জন্য যে প্রতিষ্ঠান এটি নিয়ে আসলে কাজ করে, ইআরডি,
সেখানে চিঠিটি জমা রয়েছে এবং সেটি নিয়ে প্রক্রিয়া এগিয়ে চলছে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সবশেষ জানিয়েছেন যে আগামী জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা কাজের শুভ উদ্বোধন করবেন। কিন্তু যারা নদী গবেষক রয়েছেন এবং এখানকার নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা যেটি বলছেন যে এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। বিগত সময়ে এই জায়গাটাতে আসলে জানতে চাই যে এই যে প্রকল্পটা বাস্তবায়নে এত তাড়াহুড়া কেন, আর এই প্রকল্প বাস্তবায়নে আসলে কিভাবে মানুষকে সুবিধা এনে দিবে তিস্তা পাড়ের মানুষকে? ঈশিতা, আসলে এই প্রকল্প নিয়ে তড়িঘড়ির কারণটি হচ্ছে যে দীর্ঘ সময় 2011 সাল থেকে যদি আমরা বলি 2011 থেকে 2024 লম্বা সময় পানি চুক্তির কথা বলা হয়েছে, কিন্তু পানি চুক্তি হয়নি। 2016 থেকে 2024 বারবার কিন্তু শেখ হাসিনার সরকার এসে এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সবই ছিল প্রতারণা। এখন 2025-এ এসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই পানি সম্পদ উপদেষ্টা এই তিস্তা অববাহিকা পাড়ে এসে বলে গেছেন যে 26শে জানুয়ারিতে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। কিন্তু মানুষ যেটি বলছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হয় 60 দিন আগে তফসিল ঘোষণা করতে হবে, অর্থাৎ ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে এমন একটি বড় প্রকল্প কিভাবে জানুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন হয়। ফলে মানুষের মধ্যে একটি সংশয় এবং শঙ্কা দেখা দিয়েছে। তারা যেটি বলছে যে আসলে নদী ভাঙ্গনের জন্য ছোট ছোট যে বরাদ্দ দেওয়া হচ্ছে, এই বরাদ্দ একদিকে দিয়ে সেটি অপচয় করা হচ্ছে, অন্যদিকে আবার তারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখাচ্ছে। ফলে মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে, ফলে তারা তাড়াহুড়া করছে। আর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে যেটি হবে সেটি হচ্ছে 171 বর্গ কিলোমিটার কৃষি জমি উদ্ধার হবে এবং প্রত্যেক বছর 15 লাখ মেট্রিক টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে এবং একই সাথে যে পরিমাণ জমি বের হবে প্রায় কয়েক হাজার কোটি টাকা মূল্যের জমি বের হবে। ফলে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, কৃষিতে সমৃদ্ধ হবে। এখন রংপুর অঞ্চলের মানুষ দক্ষিণাঞ্চলে যায় কাজের সন্ধানে, তখন দক্ষিণাঞ্চলের মানুষ উত্তরাঞ্চলে আসবে এবং এই উত্তরাঞ্চল বদলে যাবে। এই এক প্রকল্পের মধ্য দিয়েই উত্তরাঞ্চল হতে পারে বিজনেসের বড় একটি হাব। জি মাজেদ মাসুদ, আপনার মাধ্যমে একেবারে বিষয়টা পরিষ্কার হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 47 থেকে শুরু করে অতীত ভুলের জন্য জামাত আমিরের নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। তাদের আশা জামাতের আমির দেশে ফিরে 71-এর ভূমিকার বিষয়ে আরও খোলাসা করবেন। যদিও জামাত নেতাদের দাবি মুক্তিযুদ্ধ ইস্যু টেনে আনা উদ্দেশ্য প্রণোদিত, জামাতকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা। 47 থেকে শুরু করে 2025 সালে সম্প্রতি নিউ ইয়র্কে জামাত আমিরের বক্তব্য ঘিরে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, বর্তমানে দলটির নেতৃত্বে যারা আছেন 71-এ তাদের বেশিরভাগই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। তাই আগের বিষয় নিয়ে যে সমালোচনা এখন চলছে তা রাজনৈতিকভাবে জামাতকে ঘায়েল করা ছাড়া আর কিছুই না। রাজনৈতিকভাবে আমাদের বর্তমান জনপ্রিয়তা যে দিন দিন ক্রমশ বাড়ছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একথা কোনো মহল বলতে পারে। আমরা সে মহলের প্রতিযোগিতা করে আগাবো ইনশাআল্লাহ। আর মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলীর মতে 71-এ জামায়াতকে ঘিরে জনমনে যে প্রশ্ন রয়েছে তা দূর করতে জামায়াত আমিরের বক্তব্যকে যথেষ্ট মনে করবেন না মুক্তিযুদ্ধে শহীদ ও আহতদের স্বজনরা। আমার ধারণা যে এই ধরনের বক্তব্য শহীদ পরিবার বলুন, মুক্তিযোদ্ধা বলুন কিংবা 71-এ যারা জীবিত ছিলেন তাদেরকে এই বক্তব্য সন্তুষ্ট করবে বলে মনে হয় না। জামাত আমিরের ক্ষমা চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, তবে একে রাজনৈতিকভাবে পরিকল্পিত বলেও মনে করছেন তারা। ক্ষমা চাওয়ার সংস্কৃতি তো বাংলাদেশে খুব কম। ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাচ্ছেন, এটা একটা ভালো দিক। অত্যাচারের বিরুদ্ধে লড়াই, আপনি যে পরিমাণ রেপ হয়েছে, যে পরিমাণ মানুষকে খুন করা হয়েছে, সেই জায়গা থেকে আপনার অবস্থান ক্লিয়ার করা দরকার। তবে বিশ্লেষকরা মনে করেন মুক্তিযুদ্ধের সময় খুন ও ধর্ষণের মতো বিষয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করা দরকার। 47 থেকে এই পর্যন্ত ব্যক্তি জাতির কাছে ক্ষমা চাওয়া, সেক্ষেত্রে সবই ইনক্লুডেড হয়, অন্তর্ভুক্ত হয়, 71-এর মধ্যে ঢুকে যায়। কিন্তু আমার কাছে মনে হয় আর কি এটা যদি আরও স্পষ্ট করা হয় তাহলে অনেকেরই অহেতুক বিতর্কগুলো কমে যায় এবং তারাও নিজেদেরকে স্পষ্ট করতে পারে। জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টিকে অন্তর্ভুক্তিমূলক দল হওয়ার ধারাবাহিকতার অংশ মনে করছেন বিশিষ্টজনেরা। রাষ্ট্র তৈরি করলেন, ভাগ করাচ্ছে বলে রাষ্ট্র তৈরি করলেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।